So, welcome to Righteousness Online English Language Consultant or Consultancy. কোনটা দিলে ভালো হয়? Consultancy. ইয়া সো আজকে থেকে নামটা চেঞ্জ হবে রাইজাসনেস অনলাইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের বদলে রাইজাসনেস অনলাইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কনসালটেন্সি এই নামটা আমরা নিচ্ছি। সো রয়্যালসি থাকতেছে। কেন? এর কারণ হলো কনসালটেন্সি বিষয়টা আসতেছে কারণ আমাদের সাথে ভিসা প্রসেসিং এর সমস্ত প্রক্রিয়া যোগ হয়ে গেছে অলরেডি। সো স্টুডেন্ট ভিসায় আর ইমিগ্রেশন ভিসায় যদি কেউ যেতে চান, সো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়া কম্পিউটার বেসড আইএলটিএস দিতে চান অথবা পেপার বেসড আইএলটিএস দিতে চান, সেই রেজিস্ট্রেশনও আমরা করছি। তো বাংলাদেশে আমরাই প্রথম যারা অনলাইনে এইটা করতে পারি। সো উই হ্যাভ মানে আমাদের ফিজিক্যাল ব্রাঞ্চ আছে উত্তরা, সেই ব্রাঞ্চের মাধ্যমে আমরা করতে পারতেছি। ঠিক আছে, সো ইয়া উই ক্যান স্টার্ট নাও। মুন্না স্যার, ফ্লোর ইজ ইউর। Okay, thank you. So, so it's like we are going to deal with a particular passage, and the passage instructions go like this. কি বলছে? You should spend about 20 minutes on questions 14 to 26, which are based on reading passage 2 on the following pages. তারপর আমরা দেখতে পাচ্ছি বলছে কি questions 14 to 19, reading passage 2 has 6 paragraphs A to F. Choose the correct heading for each paragraph from the list of headings below. Write the correct number Roman 1 to 8 in boxes 14 to 19 on your answer sheet. এখন কিভাবে আমরা একটা প্যাসেজ ডিল করতে পারি সেটার হাজার রকম কোশ্চেন অ্যান্সার হয়। আমি জাস্ট আজকে একটা ডেমোর মধ্যে আছে। তো যেটা করছি আমি, যদি আপনারা এখনো প্যাসেজের নামটা দেখেন নাই, বাট আমি একটা প্যাসেজের টাইটেল দিয়েছি, দিয়ে কোশ্চেন ক্যাটাগরিজ ফার্স্টে লিখেছি, সেখানে ফার্স্ট কোশ্চেন ক্যাটাগরি কি লিখবো, কোশ্চেন ক্যাটাগরির নাম হচ্ছে এরকম হেডিং ম্যাচিং। আমি কোশ্চেন্স দেখতে পেলাম কত নম্বর থেকে কত নম্বর, ওরা বলেছে 14 থেকে 19, অর্থাৎ এটা একটা পরীক্ষার আন্ডারে সেকেন্ড প্যাসেজ, সেক্ষেত্রে কোশ্চেন 14 থেকে শুরু হচ্ছে। ফার্স্ট প্যাসেজে 13 কোশ্চেন, সেকেন্ড প্যাসেজে 13 কোশ্চেন, লাস্ট প্যাসেজে 14 কোশ্চেন। বিষয়টা ভাবে যেহেতু কাজ করে, অর্থাৎ আমরা কত নম্বর কোশ্চেন নিয়ে ডিল করব, 14 সরি 15 16 17 18 19, এই হবে আমাদের বিষয়। আমরা কোন, আচ্ছা আপাতত আর কিছু বলার নেই। তো আমাদের জন্য তাহলে কি অবস্থান করছে, একটা কোশ্চেন ক্যাটাগরি যেটার নাম হচ্ছে হেডিং ম্যাচিং, 6টা প্যারাগ্রাফ আছে, সেখান থেকে আমাকে কোশ্চেনে কি করতে হবে, প্যারাগ্রাফগুলোর হেডিং চুজ করতে হবে, একটা প্যারাগ্রাফের হেডিং। তো প্যারাগ্রাফের হেডিং কি জিনিস, একটা প্যারাগ্রাফের একটা পরিচয় বলতে পারেন, সংক্ষিপ্ত পরিচয় এরকম আর কি। সেক্ষেত্রে আমরা এখন তাহলে প্যাসেজে যাচ্ছি। আমরা তাহলে কি দেখতে পাচ্ছি যে ফার্স্টে কোশ্চেন ক্যাটাগরির নাম দেওয়ার পরে তারপর প্যাসেজের টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি। প্যাসেজের টাইটেল হচ্ছে দ্য হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, দ্য হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। সো যেই টাইটেলটা আমি উপরে লিখে দিয়েছি, প্যাসেজের টাইটেল দ্য হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। এই হলো আমাদের তাহলে এই মুহূর্তে প্যাসেজের টাইটেল। আমরা কি করব, আমাদের পড়ালেখার মেইন ধরনটা এরকম, আমরা প্যারাগ্রাফে চলে যাব। যাই, কি বলছে প্যারাগ্রাফ, ফার্স্ট প্যারাগ্রাফ কিভাবে বলছে প্যারাগ্রাফে, দিস চ্যাপ্টার এক্সামিনস দ্য গোল্ডেন এজ অফ দ্য হলিউড ফিল্ম স্টুডিও সিস্টেম and explores how a particular kind of filmmaking developed during this period in US film history. US film history.
এরকম একটা কথা বলছে। এখন একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্সের ল্যাঙ্গুয়েজটা এমন কেন? কেন আমরা কথাটা বলছি? বলছি দিস চ্যাপ্টার। এই দিস চ্যাপ্টার কথাটা দ্বারা কি বোঝালো? হঠাৎ করে একটা চ্যাপ্টার কথাটা, অর্থাৎ এটা অরিজিনাল কোনো যে একটা প্যাসেজ ছিল, সেই প্যাসেজটা এভাবেই শুরু করেছিল, আর্টিকেল যেটা ছিল এভাবে শুরু করেছিল যে ওই আর্টিকেলের ওই অংশটা কি নিয়ে কথা বলবে, তারা এক্সামিন করবে গোল্ডেন এজ অফ দ্য হলিউড ফিল্ম স্টুডিও সিস্টেম। তাহলে হলিউডের ফিল্ম স্টুডিওর যে একটা সিস্টেম, সেটা গোল্ডেন এজটা নিয়ে তারা একটু গবেষণা চালাবে এবং এক্সপ্লোরস হাউ এ পার্টিকুলার কাইন্ড অফ ফিল্ম মেকিং ডেভেলপ ডিউরিং দিস পিরিয়ড ইন ইউএস ফিল্ম হিস্ট্রি। তাহলে আমাদেরকে কি বলে দিল? একটা সুনির্দিষ্ট টাইপের ফিল্ম মেকিং এর বিষয়টা যেটা ওই সময় ডেভেলপ হয়েছিল সেই বিষয়ে আলোচনা করবে। আমি একটা কাজ একটু করে রাখি, ডিকশনারিটা অন করি। আচ্ছা, এটা হলো আমাদের প্যারাগ্রাফ এর ফার্স্ট সেন্টেন্স। ওকে, তারপর আমরা কি বলতে চাচ্ছি? আমরা সেকেন্ড সেন্টেন্স বলছি এরকম কথা। সেকেন্ড সেন্টেন্স এরকম বলছে, it also focuses on the two key elements which influence the emergence of the classic Hollywood studio system, the advent of sound and the business ideal of vertical integration. তাহলে এখন যে আলোচনা হবে সে আলোচনাতে দুইটা মূল উপাদানের উপরে ফোকাস করবে যেগুলো প্রভাবিত করেছিল কোনটা? এমার্জেন্স অফ ক্লাসিক হলিউড স্টুডিও সিস্টেম। ক্লাসিক হলিউড স্টুডিও সিস্টেমের যে একটা উত্থান ঘটেছিল সেটাকে প্রভাবিত করেছিল এবং দুইটা উপাদান নিয়ে কথা বলবে। সেই দুটো উপাদান কি কি? দি অ্যাডভেন্ট অফ সাউন্ড অ্যান্ড সাউন্ড, তাহলে হচ্ছে শব্দ আগমন হয়েছে, শব্দের সংযোজন হয়েছে। আরেকটা হচ্ছে বিজনেস আইডিয়াল অফ ভার্টিকাল ইন্টিগ্রেশন। বিজনেস আইডিয়াল অফ ভার্টিকাল ইন্টিগ্রেশন। ভার্টিকাল ইন্টিগ্রেশন কথার মানে কি আমি জানি না। বিজনেস আইডিয়াল বুঝলাম একটা ব্যবসায়িক চিন্তাধারা। ভার্টিকাল ইন্টিগ্রেশন নিশ্চয়ই এটা কোনো মিনিং থাকবে, এটা নিয়ে আমি বদার হব না। আমি তাহলে কি করলাম? আমি প্যারাগ্রাফ এর প্রথম দুইটা সেন্টেন্স পড়ে ফেললাম। এবার বলছি যে এই পরিমাণ ইনফরমেশনই বোধহয় আমি আমার মাথায় আপাতত রাখতে পারতেছি, পুরো প্যারাগ্রাফটা আমার জন্য চ্যালেঞ্জিং হচ্ছে। তখন আমি কি করব? আমি আমার ফার্স্ট কোশ্চেন ক্যাটাগরিতে চলে যাব। আমার ফার্স্ট কোশ্চেন ক্যাটাগরিটা কি? যে অলরেডি আমাকে বলে দিয়েছে হেডিং ম্যাচিং। হেডিং ম্যাচিং তো আমাকে সেখানে কি দেখানো হচ্ছে? সো হেডিং ম্যাচিং আমার জন্য কোশ্চেন 14 প্যারাগ্রাফে আমার জন্য লিস্ট অফ হেডিংস অপশন কি কি আছে? 8টা হেডিং আছে। তাহলে কি বললো? প্রথম দুই সেন্টেন্সের উপর বেস করে আমরা কানেক্ট করার চেষ্টা করছি। অপশন 1, হেডিং নাম্বার 1, দ্য পাওয়ার উইদিন ইচ স্টুডিও। তাহলে আমরা কি চাচ্ছি? পাওয়ার চাচ্ছি ইচ স্টুডিওতে। এরকম পাওয়ারের কোনো প্রসঙ্গ আমরা মিলাতে পারছি না। 2 নম্বর হেডিং, দ্য মুভি ইন্ডাস্ট্রি অ্যাডাপ্টস টু ইনোভেশন। তাহলে আমার মুভি ইন্ডাস্ট্রির কথা বলছি, সেটা মানিয়ে নেবে কিসের সাথে? ইনোভেশনের সাথে, তাই না? নতুনত্বের সাথে মানিয়ে নেওয়ার বিষয়। সেটার কানেকশন কি পাওয়া সম্ভব হচ্ছে? কন্ট্রাস্ট বিটুইন সিনেমা এন্ড আদার মিডিয়া অফ দ্য টাইম। অন্য মিডিয়ার তুলনামূলক কোনো বৈপরীত্যের প্রসঙ্গ আসতেছে প্রথম দুই সেন্টেন্স থেকে? না। দ্য ভ্যালু অফ স্টাডিং হলিউডস গোল্ডেন এজ। আপনি হলিউডের গোল্ডেন এজ নিয়ে যদি স্টাডি করেন সেটার আপনি গুরুত্ব খুঁজে পাচ্ছেন? তখন আমরা বলছি যে হলিউডস গোল্ডেন এজ এই কথাটা কি প্যারাগ্রাফে ছিল? কোন একটা কিছু কিছু মনে তো এরকম ছিল ছিল, মনে হয়। বাট ভ্যালুটা ছিল কিনা এটা। তাহলে আমার জন্য চ্যালেঞ্জিং ওয়ার্ড কি কি? আমরা তখন হেডিং এর ওয়ার্ড গুলাকে ফোকাস করছি। ভ্যালু, স্টাডিং আর হলিউডস গোল্ডেন এজ। ভ্যালু, স্টাডিং, হলিউডস গোল্ডেন এজ। তাহলে আমরা প্যারাগ্রাফে ফার্স্ট সেন্টেন্সে যে গোল্ডেন এজ কে পেয়ে গেলাম, গোল্ডেন এজ অফ দ্য হলিউড ফিল্ম স্টুডিও সিস্টেম মানে হলিউড গোল্ডেন এজ পেয়ে গেলাম। এবার লাগবে ভ্যালু শব্দটা, স্টাডিং শব্দটা। এবার আমি যদি স্টাডিং শব্দটার ম্যাচ খুঁজি, তার জন্য কোনো ম্যাচিং ওয়ার্ড পাচ্ছি? এক্সামিন। তাহলে আমি এক্সামিন ওয়ার্ডটা পেয়ে যাচ্ছি। ভালো কথা। এবার থাকে ভ্যালু ওয়ার্ডটা। এখন ভ্যালু ওয়ার্ডের জন্য আমি কোনো এইখানে পাচ্ছি, এই ফার্স্ট সেন্টেন্স এমন কোনো ওয়ার্ড পাচ্ছি যেটা ভ্যালু শব্দটাকে গুরুত্ব দিতে পারে? আচ্ছা, আমি বলতেছি সেকেন্ড সেন্টেন্স পর্যন্ত মনে হয় একটু চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যে ভ্যালু ওয়ার্ডটা সাপোর্ট পাওয়া। আচ্ছা, আমি থার্ড সেন্টেন্সে যাই।
In addition to its historical interest, inspecting the growth of the studio system may offer clues regarding the kinds of struggles that accompany the growth of any new medium. এইখানে থার্ড সেন্টেন্স আমরা কি পেলাম, যে এইটা এই যে এক্সামিন করা হবে এই চ্যাপ্টার গোল্ডেন এজের হলিউডের, তাহলে সেখানে আমাদের কি আছে, আমাদের এখানে আছে হিস্ট্রিক্যাল ইন্টারেস্ট ছাড়া, ঐতিহাসিক আগ্রহটা ছাড়াও আমরা যদি স্টুডিও সিস্টেমের গ্রোথটাকে ইন্সপেক্ট করি, একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাবো, আমরা ক্লু পাবো কোন বিষয়, কাইন্ডস অফ স্ট্রাগলস, যে কষ্টটা করতে হয়েছে কাদেরকে, যে কোনো একটা নতুন মাধ্যমে গ্রো হওয়ার পথে যেই কষ্টগুলো ঝামেলাগুলো পোহাতে হয়। আচ্ছা, আমরা তখন বলছি এই সেন্টেন্সের মধ্যে ভ্যালু শব্দের কোনো ম্যাচিং ওয়ার্ড পেয়েছি? কারো কোনো সাজেশন আছে যে এমন কোন ওয়ার্ড যেটা ভ্যালু শব্দের ম্যাচিং হতে পারে? বিজনেস আইডিয়াটা কি ভ্যালুর ম্যাচিং? না, আমাদের ভ্যালুর জন্য ম্যাচিং ওয়ার্ড হচ্ছে হিস্ট্রিক্যাল ইন্টারেস্ট, ঐতিহাসিক গুরুত্ব। আমরা কি উদ্দেশ্যে এই জিনিসগুলো করব, অতীতে কোনো একটা কিছু ঘটে গেছে, হলিউডের ফিল্ম স্টুডিও ডেভেলপ হয়েছে, তো আমার পরে লাভ কি, তখন বলছে ইন অ্যাডিশন টু ইটস হিস্ট্রিক্যাল ইন্টারেস্ট, একটা ঐতিহাসিক গুরুত্ব তো আছেই, এটা ছাড়াও কি আছে, the growth of the studio system may offer clues। এই যে মে অফার ক্লুজ বলেছে, এইটাও বোঝায় কি গুরুত্ব, কেন আপনি জিনিসটা পড়বেন, কেন এটা নিয়ে জানবেন, জানলে কি হবে, আপনি ক্লু পাবেন কোন বিষয়, একটা নিউ মিডিয়ামের গ্রোথের ক্ষেত্রে যে স্ট্রাগল গুলো অ্যাকম্পানি করা থাকে সেগুলো সম্পর্কে জানবেন। আপনি নিজেও কোন একটা নতুন মাধ্যম তৈরি করতে পারেন, সোশ্যাল মিডিয়া সাইট, ফেসবুক, এগুলোও তো এক ধরনের মিডিয়া, এটা মিডিয়াম ছিল এক সময়, ইনস্টাগ্রাম, এগুলো হলো আমাদের মিডিয়া বা মিডিয়াম। তো এই যে এগুলোর ক্ষেত্রে কি ধরনের স্ট্রাগল গুলো করতে হয়, তাই না, যে 2008 সাল 9 সালের ফেসবুক আর আজকে 2020 সালের ফেসবুক, হয়তো ফেসবুকে চিন্তা করে না যে এত বিজনেস করতে পারবে, 2008-9 সালে এতটা ভাবতে পারে নাই, তাই না। তো এই হলো বিষয়। তখন আমরা তাহলে কি বলতে চাচ্ছি, আমাদের দরকার ছিল হেডিং এর 4টা অংশের ম্যাচিং। কি, স্টাডিং, তার জন্য পেয়েছি এক্সামিনস, ভ্যালুর জন্য পেলাম হিস্ট্রিক্যাল ইন্টারেস্ট এবং মে অফার ক্লুজ, আর গোল্ডেন এজ অফ হলিউড গোল্ডেন এজ পেয়ে গেলাম। গোল্ডেন এজ ব্যাপারটা পেয়ে গেলাম। তাহলে আমাদের কত নম্বর হেডিং পছন্দ হচ্ছে? 4 নম্বর হেডিং পছন্দ হচ্ছে, দ্য ভ্যালু অফ স্টাডিং হলিউডস গোল্ডেন এজ। এখন বিষয়টাকে আমরা কিভাবে ডান করবো, যে কোশ্চেন নাম্বার 14 প্যারাগ্রাফ এ, তাহলে এটার অ্যান্সার কত নম্বর হেডিং? হেডিং নাম্বার 4। কোশ্চেন 14 এর অ্যান্সার হয়ে গেল। এবার বলবো কোশ্চেন 14 কোথা থেকে পেয়েছি? প্যারাগ্রাফ এ থেকে পেয়েছি। এইবার প্রশ্নটা হলো যে প্যারাগ্রাফ এর কোন সেন্টেন্সকে আমরা ভূমিকায় পেলাম, প্যারাগ্রাফ এ পেলাম, এখন আমরা প্যারাগ্রাফের কোন কোন সেন্টেন্সকে পাচ্ছি সেটা হলো সেন্টেন্স নাম্বারস, খেয়াল করে দেখেন, 1 নম্বর সেন্টেন্স, কমা 3 নম্বর সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্সের ব্যাপক ভূমিকা ছিল এমন কথা বলতে পারতেছি না আনফরচুনেটলি। আচ্ছা, আমরা তাহলে প্যারাগ্রাফ এ তে অবস্থান করছি, সেখান থেকে কয়টা সেন্টেন্স টোটাল পাচ্ছি আমরা জানি না, কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার 14 এর অ্যান্সার হয়ে গিয়েছে। এই হলো আপাতত আমাদের সিচুয়েশন। এখন প্যারাগ্রাফ এ অলরেডি অর্ধেক পথ পড়ে ফেলেছি, এখন এটাকে বাকি রেখে তারপর প্যারাগ্রাফ বি এর হেডিং খুঁজবো, আমরা এই বিষয়টাকে সম্মতি দিতে পারছি না। না দিয়ে তাহলে আমরা কি বলছি, আমরা বলছি যে দেখি প্যারাগ্রাফ এর সাথে আর কাউকে কানেক্ট করা যায় কিনা। আচ্ছা, যেমন কোশ্চেন্স 20 থেকে 23 কি বলছে এখানে, ডু দ্য ফলোইং স্টেটমেন্টস এগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন রিডিং প্যাসেজ 2 in boxes 20 to 23 on your answer sheet, write true if the statement agrees with the information, false if the statement contradicts the information, not given if there is no information on this। তাহলে এই কোশ্চেন ক্যাটাগরিটা কি করছে, এখানে 20 থেকে 23 পর্যন্ত আপনাকে যে
স্টেটমেন্ট গুলো দিয়েছে, সেই স্টেটমেন্ট গুলো রিডিং প্যাসেজের ভেতরের ইনফরমেশনের সাথে এগ্রি করছে কিনা। এগ্রি করলে ট্রু, কন্ট্রাডিক্ট করলে ফলস, আর ইনফরমেশন ম্যাচিং কোনোভাবে না হলে সেটাকে আমরা বলছি নট গিভেন। আমরা সেটাকে নট গিভেন বলছি আর কি। এই হলো আমাদের সিচুয়েশন। তাহলে ট্রু ফলস নট গিভেন। তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেন ক্যাটাগরিটার নাম কি? ফার্স্টের নাম ছিল হেডিং ম্যাচিং বা ম্যাচিং হেডিং, এবার হলো ট্রু অথবা ফলস অথবা নট গিভেন। নাম্বার কত নিয়ে কথা বলছি? 20 থেকে 23 নিয়ে কথা বলছি, তাই না? 20, 21 এই হলো বিষয়। আমাদের কোশ্চেন 20 বলেছে আফটার দ্য জ্যাজ সিঙ্গার কেম আউট। জ্যাজ সিঙ্গার কেম আউট, আমরা প্যারাগ্রাফের প্রথম 3 সেন্টেন্সে জ্যাজ সিঙ্গারের কোনো কথা পাই নাই, তাই আমরা টেনশন নিব না। সেই ক্ষেত্রে আমরা কি করব? কোশ্চেন 21 থেকে 23 পর্যন্ত আর তাকাবোই না, কারণ ট্রু ফলস নট গিভেন ডেফিনেটলি সিকোয়েন্স মেইনটেইন করবে। ঠিক আছে, তাহলে টেনশন নিব না। এবার চলে আসি কোথায়? তাহলে 20 থেকে 23 চ্যাপ্টার শেষ। এবার হলো কোশ্চেন্স 24 to 26, কমপ্লিট দ্য সামারি বিলো। উপরে যাই, complete the summary below. Choose no more than 2 words from the passage for each answer. Write your answers in boxes 24 to 26 on your answer sheet. এই হলো বিষয়। আচ্ছা, তাহলে আমার কোশ্চেন ক্যাটাগরির নাম কি? কোশ্চেন ক্যাটাগরিটার নাম হলো summary completion without clues। কত? 24 থেকে 26 পর্যন্ত। 26 সেটাই হওয়া উচিত। এগুলো ফন্টগুলো একটু ছোট করে দিই। তাহলে সামারি কমপ্লিশন উইদাউট ক্লুজ 24 থেকে 26। আমার তখন কোশ্চেন 24 এ যাওয়ার সময় কি দেখছি? আমার সামারি কমপ্লিশন উইদাউট ক্লুজ একটা কি আছে? সামারি হেডিং আছে। হেডিংটা কি? দ্য হলিউড স্টুডিওস। ওকে, হতেও পারে প্যারাগ্রাফের সাথে কানেকশন থাকতেও পারে। তখন ফার্স্টে কি বললো? থ্রু আউট ইটস গোল্ডেন এজ দ্য হলিউড মুভি ইন্ডাস্ট্রি ওয়াজ কন্ট্রোল বাই এ হ্যান্ডফুল অফ স্টুডিওস। ঠিক আছে, হ্যান্ডফুল অফ স্টুডিওস। তাহলে এই কথাটা আমার প্যারাগ্রাফ এতে আছে কিনা? হ্যান্ডফুল অফ স্টুডিওস এর প্রসঙ্গটা প্যারাগ্রাফ এতে আছে কিনা? আমরা তখন প্যারাগ্রাফের প্রথম 3টা সেন্টেন্স পরে কানেকশন পেয়েছি। তখন আমরা দেখছি আমাদের পরের সেন্টেন্স গুলোতে হ্যান্ডফুল অফ স্টুডিওস এর প্রসঙ্গ আছে কিনা, দাপটের বিষয়টা। তাহলে 4 নম্বর সেন্টেন্স বলেছে it might in fact be intriguing to examine which changes occurred during the growth of the Hollywood studio and compare those changes to contemporary struggles in which production companies are trying to define and control emerging industries such as online film and interactive television। 4টা সেন্টেন্স, তাহলে একটা সেন্টেন্স বাকি ছিল, বড় সেন্টেন্স। কিন্তু আমাদের কোশ্চেনটা হচ্ছে হ্যান্ডফুল অফ স্টুডিওস দ্বারা ডমিনেটেড হওয়ার বিষয়টা, বিশেষ করে হ্যান্ডফুল কথাটা পাওয়া যাচ্ছে কিনা। আমরা যেটা ফিল করলাম না, তাহলে প্যারাগ্রাফ এতে আমার জন্য সেন্টেন্স ছিল 4টা,
আর ওখান থেকে একটাই কোশ্চেন তৈরি হয়েছে, শুধু 14। ডান। প্যারাগ্রাফ এ নিয়ে আমার আর কোনো টেনশন নাই, চিরদিনের জন্য সম্পর্ক ছেদ। আমি এখন প্যারাগ্রাফ বি তে চলে যাই। কি পাচ্ছি প্যারাগ্রাফ বি তে? প্যারাগ্রাফ বি বলছে the shift of the industry away from silent films began during the late 1920s. তাহলে 1920-এর দশকের শেষের দিকে কি পেলাম? নির্বাক চলচ্চিত্র, যেখানে শব্দ থাকবে না, এই ধরনের ফিল্ম থেকে সরে আসতেছে। Warner Brothers 1927 film The Jazz Singer was the first to feature synchronized speech, and with it came a period of turmoil for the industry. তাহলে ওয়ার্নার ব্রাদার্স নামক প্রতিষ্ঠান 1927 সালে আমাকে কি মুভি দিল? দ্য জ্যাজ সিঙ্গার। সেখানে আমরা কি পেলাম? সিনক্রোনাইজড স্পিচ, অর্থাৎ তারা যখন ঠোঁট নাড়াবে কথাগুলো যেন ওই সময় শুনতে পাবো, এরকম মানে বাইরে থেকে সাউন্ডটা যোগ করা হচ্ছে। উইথ ইট কেম এ পিরিয়ড অফ টার্ময়েল। টার্ময়েলটা কি? একটা ওলট পালট অবস্থা। এই একটা ওলট পালট অবস্থা চলে তাহলে ফর দ্য ইন্ডাস্ট্রি। ওকে, জানলাম। আর থার্ড সেন্টেন্স কি বলছে? Studios now had proved that talkie films would make them money, but the financial investment this kind of film making would require, from new camera equipment to new projection facilities, made the studios hesitant to invest at first. তাহলে আমাদের কাছে প্রমাণ কি আছে তখন? যে সবার চলচ্চিত্র, যেই চলচ্চিত্রে কথা থাকবে সেখান থেকে টাকা পাওয়া যাবে, কিন্তু এটার জন্য যেই পরিমাণ অর্থনৈতিক বিনিয়োগটা করতে হবে, যে সেখানে ক্যামেরা কেনা লাগবে, প্রজেকশন লাগবে, লাইটের প্রজেকশন লাগবে, এগুলোতে সাহস পাচ্ছিল না এই বিনিয়োগকারীরা। তাহলে এই হলো প্যারাগ্রাফ বি থেকে প্রথম 3টা সেন্টেন্স। তখন আমরা বলতে চাচ্ছি এটার সাথে আমরা কোনো হেডিংকে কানেক্ট করতে পারি কিনা। তখন আমরা 1 নম্বর হেডিং এ গেলাম, দ্য পাওয়ার উইদিন ইচ স্টুডিও। আমরা এখন ওই স্টুডিওর ভেতরকার পাওয়ারের কোনো প্রসঙ্গ পাচ্ছি কি? আচ্ছা, 2 নম্বর বলেছে দ্য মুভি ইন্ডাস্ট্রি অ্যাডাপ্টস টু ইনোভেশন। তাহলে আমাদের মুভি ইন্ডাস্ট্রি মানিয়ে নিচ্ছে নতুন কোনো কিছুর সাথে। আমরা কি প্যারাগ্রাফে নতুন কোনো কিছু পাচ্ছি? Yes, sir. তাহলে মুভি ইন্ডাস্ট্রি কথাটা বোধহয় পেয়ে গেলাম, অ্যাডাপ্ট এবং ইনোভেশনের প্রসঙ্গটা মেলাতে পারছি কি না। ওকে, আর অন্য একটু হেডিং গুলো দেখে রাখি। 5 নম্বর হেডিংটা, 3 নম্বর কি? কন্ট্রাস্ট বিটুইন সিনেমা এন্ড আদার মিডিয়া অফ দ্য টাইম। 5 নম্বর ডিস্টিংগুইশিং themselves from the rest of the market। 6 double attack on film studios power। 7 gaining control of the industry। আর 80 the top movies of Hollywood's golden age। তো আমাদের কাছে 2 নম্বর হেডিংটা পছন্দ হচ্ছে, দ্য মুভি ইন্ডাস্ট্রি অ্যাডাপ্টস টু ইনোভেশন। তখন আমরা বলছি চেষ্টা কি চালাতে পারি কিনা প্রথম 3 সেন্টেন্স থেকে। তাহলে আমাদের মুভি ইন্ডাস্ট্রির অ্যাডাপ্টস টু ইনোভেশন। এখন অ্যাডাপ্টের জন্য আমাকে যদি কেউ বলে যে ভাই আমাকে একটা ওয়ার্ড ম্যাচিং দেখাও, কি হতে পারে আপাতত এর মধ্যে? তাহলে আমি হলে বলবো একটা ওয়ার্ড আমি ফার্স্ট সেন্টেন্সে খুঁজে পাচ্ছি, সেটা হলো শিফট। একটা ইন্ডাস্ট্রি শিফট হচ্ছে, সেটা মুভি ইন্ডাস্ট্রি। এই শিফটিংটার মধ্যে একটা অ্যাডাপ্ট এবং সাইলেন্ট থেকে এসে এই যে নতুন ফার্স্ট শব্দটা আছে, এইটার সাথে ইনোভেশনের একটা প্রসঙ্গ চলে আসতেছে। আপাতত আমরা যে কাজটা করি একটু কিছুটা অস্বস্তি থাকলেও হয়তো বা দুর্বলভাবে চিন্তা হলো, আমরা এটাকে নিয়ে কাজ করতে থাকি। অর্থাৎ কোশ্চেন 14 এর পর 15 এর জন্য আমরা পছন্দ করি কত নম্বর হেডিংটাকে? কত নম্বর হেডিং বলে গেলাম, সরি 2 নম্বর, মুভি ইন্ডাস্ট্রি অ্যাডাপ্টস টু ইনোভেশন। আচ্ছা, তাহলে 2 নম্বর হেডিংটা আমাদের পছন্দের তালিকায় রাখলাম। আমরা তখন বলছি যে আমাদের প্যারাগ্রাফ বি এর সম্ভবত 2 নম্বর প্যারাগ্রাফের কি ফার্স্ট সেন্টেন্স এবং আর কি আছে সেকেন্ড সেন্টেন্স থেকে আমাদের একটা পছন্দ হওয়ার বিষয় আসতেছে। আমরা চাইলে একটু কোশ্চেন মার্ক রেখে দিতে পারি পাশে, এটা দোষের কিছু না, শিওর হওয়ার আপাতত প্রয়োজন পড়ে না। প্যারাগ্রাফ বি আমরা সেখান থেকে কোশ্চেন 15 বোধহয় অবশ্যই পাবো, এটা স্বাভাবিক। আচ্ছা,
আমাদের এখন টেনশন হলো পরের কোশ্চেন ক্যাটাগরিতে যেতে পারছি কিনা। 20 থেকে 23 ছিল ট্রু ফলস নট গিভেন, সেখানে কোশ্চেন 20 বলে রেখেছিল আফটার দ্য জ্যাজ সিঙ্গার কেম আউট আদার স্টুডিওস ইমিডিয়েটলি বিগ্যান মেকিং মুভিজ উইথ সিনক্রোনাইজ সাউন্ড। তখন আমরা বলছি আমরা প্রসঙ্গ কানেক্ট করতে পারলাম কিনা। কোশ্চেন 20 সাথে প্যারাগ্রাফ বি কে কানেক্ট করতে পারতেছি, আমরা দাবি করছি পারছি, কারণ কি জ্যাজ সিঙ্গারের কথা প্যারাগ্রাফে ছিল। ওকে, তাহলে আমার কোশ্চেনে কি কি চেক করতে হবে? জ্যাজ সিঙ্গার কেম আউট, তাহলে তার পরের ঘটনা, পরের ঘটনাটা কি আদার স্টুডিওস, আমরা কি আদার স্টুডিওস পেয়েছি? এরপর লাগবে ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি বিজ্ঞান, ওকে, কি লাগবে মেকিং মুভিজ আর সিনক্রোনাইজ সাউন্ড। আমরা তাহলে প্যারাগ্রাফে কি পেলাম? সিনক্রোনাইজ স্পিচের প্রসঙ্গটা পাওয়া যাচ্ছে, জ্যাজ সিঙ্গার পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবার আমার লাগবে কি আদার স্টুডিওস, আদার স্টুডিওস এর ম্যাচিংটা কি পাচ্ছি? কেউ আদার স্টুডিওস এর ম্যাচিং পাচ্ছি না? Sir, yes, sir. Studios now had. তাহলে স্টুডিওস কথাটাই আদার স্টুডিওস বোঝাচ্ছে। ওয়ার্নার ব্রাদার্স একটা স্টুডিও, বাকি নর্মাল ভাবে স্টুডিওস মানে আদার স্টুডিওস পেয়ে গেলাম। এইবার লাগবে মেকিং মুভি, সো ফিল্ম মেকিং এর প্রসঙ্গ আসলো। এখন কি পেলাম? মেড দ্য স্টুডিওস হেজিটেন্ট টু ইনভেস্ট অ্যাট ফার্স্ট। তাহলে আমরা কি পেলাম? আমাদের স্টুডিওস গুলা কি হেজিটেন্ট অ্যাট ফার্স্ট হেজিটেন্ট, আর আমরা দেখলাম ইমিডিয়েটলি বিগ্যান, তাহলে অ্যাট ফার্স্ট হলো ইমিডিয়েটলি, তাই না? এখন এখানে দেখলাম হেজিটেন্ট টু বিগিন, মানে হেজিটেন্ট টু স্টার্ট ছিল এরকম। তাহলে ইমিডিয়েটলি তারা কি স্টার্ট করতে চাচ্ছে, বিগিন করতে চাচ্ছে? তারা No, sir. হেজিটেশন দেখিয়েছে। তাহলে অ্যাট ফার্স্ট অর্থাৎ ইমিডিয়েটলি হেজিটেশন দেখিয়েছে, তাহলে তারা বিগিন করে নাই, কি করেছে? কন্ট্রাডিক্টরি কাজটা করেছে, যে তারা শুরুতে তারা রাজি ছিল না। তাহলে আমরা কোশ্চেন কত অ্যান্সার পেয়ে গেলাম? 20 এর অ্যান্সার পেয়ে গেলাম। অ্যান্সার কি লিখবো? ফলস লিখবো, কারণ রাজি ছিল না। 20 এর অ্যান্সারটা কি লিখবো? যে বি প্যারাগ্রাফের কোন সেন্টেন্স? থার্ড সেন্টেন্স থাকবে। ডান। তাহলে প্যারাগ্রাফ বি থেকে কোশ্চেন 15 এর ঝামেলা শেষ, কোশ্চেন 20 পেয়ে গেছি। আমাদের নিয়ম হচ্ছে একটা কোশ্চেন পেলে পরের কোশ্চেনটা দেখে রাখা। তো 20 যেহেতু পেয়েছি, তখন আমরা 21 এ চলে গেলাম। কি লিখেছে? There were some drawbacks to recording movie actors' voices in the early 1930s. এটা আবার একটু সহজ কোশ্চেন, কারণ আর্লি 1930s বলেছে। সো এটা এখনো যেহেতু পাই নাই, টেনশনও নিব না। আর আমার লাস্টে আছে সামারি কমপ্লিশন, যেটা সেখানে আমার লাগবে কি কন্ট্রোল হ্যান্ডফুল স্টুডিওস, এই বিষয়টা আমরা পাই নাই। তাহলে আমরা প্যারাগ্রাফ দিয়ে ফার্স্ট 3 সেন্টেন্স করে একটা কোশ্চেন, মানে কি বলবো, একটু হেজিটেন্টলি অ্যান্সার দিয়েছি হেডিং ম্যাচিংটা, বাট ট্রু ফলস নট গিভেন এর একটা কোশ্চেন অ্যান্সার কনফিডেন্টলি দিয়ে দিয়েছি। এবার আমাদের কাজ কি থার্ড ফোর্থ সেন্টেন্সে যাওয়া। সেখানে কি বললাম? In the end, the power of cinematic sound to both move audiences and enhance the story persuaded studios that talkies were worth investing in. তাহলে শুরুতে অস্বস্তি থাকলেও পরবর্তীতে আমরা কি দেখলাম? যে সাউন্ড, সিনেম্যাটিক সাউন্ড দ্বারা আমাদের অডিয়েন্স আলোড়িত হয়, তাই না? এবং স্টোরির আকর্ষণ বেড়ে যায়। তো এই কারণে শেষ পর্যন্ত তারা প্ররোচিত হলো, মেনে নিল স্টুডিওগুলো যে এই সবাক চলচ্চিত্র দিয়ে তাদের ইনভেস্টমেন্টটা অর্থবহ হবে। Overall, the use of sound in film was well received by audiences, but there were still many technical factors to consider. 5 নম্বর সেন্টেন্স তাহলে কি সার্বিকভাবে সাউন্ডের যে ব্যবহার ফিল্মে সেটা অডিয়েন্সের দ্বারা খুব ভালো করে গ্রহণযোগ্য হলো, কিন্তু অনেক টেকনিক্যাল ফ্যাক্টর তখনও বাকি ছিল। আমার একটা কোশ্চেন, আমরা কি তাহলে 5 নম্বর সেন্টেন্স পড়ার পরে যেই হেডিংটাকে পছন্দ করেছিলাম সেটার ব্যাপারে মানে কনফিডেন্ট ফিল করতে পারি?
যে ইনোভেশনের ব্যাপারটা, অ্যাডাপ্ট করার ব্যাপারটা, আমরা টেকনিক্যাল কথা পাচ্ছি, নতুন কিছু পাচ্ছি, তাহলে এটা অবশ্যই আমাদের জন্য সাপোর্ট দিয়ে দিচ্ছে। আপনি 5 নম্বর সেন্টেন্সকেও মানে কন্ট্রিবিউটিং সেন্টেন্স বলতে পারেন হেডিং এর জন্য। কোশ্চেন মার্ক আমরা বোধহয় উঠে দিতেই পারছি। আচ্ছা, তখন আমরা যেটা করি, এতটুকুর মধ্যে আর কোনো কোশ্চেনের সুযোগ আছে? আমাদের মেমোরি বলছে না, তাহলে আমরা আরেকটু পড়ি। Although full integration of sound into movies was complete by 1930, it would take somewhat longer for them to regain their stylistic elegance and dexterity. তাহলে সাউন্ডের যে একটা পূর্ণাঙ্গ সমন্বয় করতে হবে মুভিজের মধ্যে, এটা 1930 সাল নাগাদ শেষ হয়ে গেলেও আমাদের আরো কিছুটা সময় লেগেছিল কি রিগেন দেয়ার স্টাইলিস্টিক এলিগেন্স এন্ড ডেক্সটারিটি। তাহলে আমাদের মানে পুনরায় অর্জন করা একটা, তাই না, যে একটা সিনেমাতে সাউন্ডের মাধ্যমে যে সিনেমার যে একটা স্টাইলের যে একটা কি বলবো সৌন্দর্যের ব্যাপার আছে, একটা দক্ষতার ব্যাপার আছে, সেই বিষয়গুলো অর্জন করতে বেশ কিছুটা সময় লেগেছিল। আচ্ছা, the camera now had to be encased in a big clumsy unmovable soundproof box. সেই সময় আমার কি করতে হচ্ছিল, ক্যামেরাকে কিসের মধ্যে বদ্ধ রাখতে হচ্ছিল, একটা বিশাল মানে অস্বস্তিকর অকওয়ার্ড একটা সরানো যায় না নড়ানো যায় না এমন একটা সাউন্ডপ্রুফ বক্সের মধ্যে। আচ্ছা, in addition actors struggle having to direct their speech to awkwardly hidden microphones in huge plants, telephones or even costumes. তাহলে অ্যাক্টরদের ঝামেলা কি ছিল, তাদের কথা শোনানোর জন্য মাইক্রোফোনের দিকে তাকিয়ে তাদের কথা বলতে হয়েছে, কিন্তু মাইক্রোফোন গুলো কোথায় আছে, বড় বড় গাছের মধ্যে, টেলিফোনের মধ্যে, অথবা তাদের জামার মধ্যে। সবকিছু মিলে একটা অস্বস্তিকর সিচুয়েশন দেখতে পাচ্ছি। আমরা প্যারাগ্রাফ বি তে টোটাল সেন্টেন্স পেলাম 8টা। ওকে, আমার তাহলে প্রথম 3 সেন্টেন্স থেকে কিছু পেয়েছিলাম, পরের 5 সেন্টেন্স, পরের 2 সেন্টেন্স থেকে তেমন কিছু পাই নাই, লাস্টের 3 সেন্টেন্স থেকে কিছু পাচ্ছি কিনা সেটা আমাদের আগ্রহের বিষয়। হেডিং ম্যাচিং এ আমরা কনভিন্স, সো আমরা টেনশন নিতে চাচ্ছি না। আমরা চলে গেলাম কোশ্চেন 21 ট্রু ফলস নট গিভেন। সেখানে কি বললো, সেখানে বললো there were some drawbacks to recording movie actors voices in the early 1930s. তখন আমরা বলছি some drawbacks কি আমরা পেলাম, রেকর্ডিং মুভি অ্যাক্টরস ভয়েসেস কি পেলাম, আর্লি 1930s কি পেলাম কিনা, তিনটা অংশ। প্যারাগ্রাফ দিয়ে তাহলে আমরা 6 নম্বর সেন্টেন্সে পেলাম 1930 প্রসঙ্গটা। আচ্ছা, তারপর স্ট্রাগলের বিষয়টা মানে কষ্ট ঝামেলার ব্যাপারটা কই পেলাম, স্ট্রাগল পাওয়া গেল, অ্যাক্টরদের সাউন্ডের ব্যাপারটা সেটাও লাস্ট সেন্টেন্সে পাওয়া গেল, তাই না। লাস্ট সেন্টেন্স আমরা দেখলাম অনেক অনেক ঝামেলা তারা ফেস করেছে। তাহলে কোশ্চেনে যা যা দরকার ছিল, সাম ড্রব্যাকস, হিউজ প্ল্যান্টস, তারপর মাইক্রো কি আর কি ছিল, টেলিফোন, অথবা কোথায় আর কোথায় কোথায় কস্টিউমের মধ্যে যে তাদের ইয়েগুলা রাখতো, রেকর্ডিং ডিভাইস গুলো রাখতো, এবং সেখান থেকে মাইক্রোফোন গুলো রাখতো, সেই দিকে তাদের কথা বলতে হতো, স্ট্রাগল করতে হতো। স্ট্রাগল করা মানে ড্রব্যাকস। আর এই রেকর্ডিং মুভি অ্যাক্টরস ভয়েসেস ব্যাপারটাই বললো, আর কবে সেটা, আর্লি 1930s। ঠিক আছে, 1930s এ ফুল ইন্টিগ্রেশন হওয়ার পরে কিছুটা সময় লেগেছিল, তো সেটা আর্লি 1930s বুঝাচ্ছে। ঠিক আছে, তাহলে তাহলে আমরা কোশ্চেন 21 এর অ্যান্সারটা মেনে নিতে পারতেছি। 21 এর অ্যান্সারটা গ্রহণযোগ্য, সবগুলো অংশে সাপোর্ট পাওয়া যাচ্ছে, তখন আমরা এটাকে বলছি ট্রু। কোশ্চেন 21 আমাকে ট্রু বলছে। এখন আপনাকে কেউ যদি কোশ্চেন করে কোন কোন সেন্টেন্সের ভূমিকা ছিল, আপনি বলবেন 6 and 8, এই দুইটা সেন্টেন্স আপনাকে সাহায্য করেছে কোশ্চেন করতে, 21 ডিটেক্ট করতে। কোশ্চেন 21, 15, 20, 21 প্যারাগ্রাফ বি থেকে আমরা এ থেকে একটা কোশ্চেন আনসার পেয়েছি, এবার বি থেকে তিনটা পেয়ে গেলাম টোটাল। Question 22. There were intense competition between actors for contracts with the leading studios. Competition, actors, এসব কথা আমাদের কাছে কানেকশন তৈরি করতে পারছে না। তাহলে 22, 23 হচ্ছে না,
আর আমার সামারি কমপ্লিশনে লাগবে কন্ট্রোল বাই হ্যান্ডফুল অফ স্টুডিওস, সেটার প্রসঙ্গ আসতেছে না। তাহলে আমরা প্যারাগ্রাফ সি তে যেতে পারতেছি। প্যারাগ্রাফ সি বলছে কি, ভার্টিক্যাল ইন্টিগ্রেশন ইজ দ্য আদার কি কম্পোনেন্ট ইন দ্য রাইজ অফ দ্য হলিউড স্টুডিও সিস্টেম। প্যারাগ্রাফ এ তে বলেই দিয়েছিল সাউন্ডের আগমন, আরেকটা কোনটা, ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বিজনেস আইডিয়া নাকি যাবে। তাহলে প্যারাগ্রাফ বি তে সাউন্ডের প্রসঙ্গটা বলে ফেলেছে, এখন প্যারাগ্রাফ সি তে এসে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বিষয়টা বলছে হলিউডের উত্থানের পেছনে। ওকে, জিনিসটা আসলে কি, the major studios realized they could increase their profits by handling each stage of a film's life: production, making the film, distribution, getting the film out to people, and exhibition, owning the theaters in major cities where films were shown first. তাহলে এই জিনিসটার নাম তাহলে কি, ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, তাই না? কিভাবে বলতেছে, মেজর স্টুডিওগুলো কি বুঝতে পারলো, প্রফিট কেমনে বাড়ানো যায় যদি একটা ফিল্মের লাইফের প্রত্যেকটা স্টেজকে হ্যান্ডেল করতে পারে। কি কি, প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, এক্সিবিশন, সবই যদি ডিল করতে পারে। তখন আমরা বলছি এই দুই সেন্টেন্স পরে আমাদের হেডিং ম্যাচিং এর কোনো সুবিধার সুযোগ আছে কি? তখন আমাদেরকে হেডিং গুলা কি কি বলছে, the power within each studio, how come, contrast between cinema and other media of the time, no, distinguishing themselves from the rest of the market, সবার থেকে আলাদা, আর ডবল অ্যাটাক অন ফিল্ম স্টুডিওস পাওয়ার, তোমরা আঘাত কি আসলো, গেইনিং কন্ট্রোল অফ দ্য ইন্ডাস্ট্রি কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে নেওয়া, টপ মুভিজ অফ হলিউডস গোল্ডেন এজ, হলিউডের গোল্ডেন এজের টপ মুভি। কোন হেডিং এর প্রতি কারো দুর্বলতা তৈরি হচ্ছে? Gaining control of the industry. অনেকে বলছেন গেইনিং কন্ট্রোল অফ দ্য ইন্ডাস্ট্রি, তখন আমরা বলছি সেটা কিভাবে সম্ভব, গেইনিং কন্ট্রোল ইন্ডাস্ট্রি। তখন আমরা বলবো গেইনিং এর জন্য, কন্ট্রোলের জন্য, ইন্ডাস্ট্রির জন্য ম্যাচিং ওয়ার্ড কি। ইন্ডাস্ট্রি কথাটা মেনে নেওয়া যাচ্ছে হলিউড স্টুডিও সিস্টেমের বিষয়টা। গেইনিং কন্ট্রোলটা কি আসতে পারে, Key গেইনিং, component. Handling each stage এটা ওরা বলেছে যে ইনক্রিজ দেয়ার প্রফিটস বাই হ্যান্ডলিং, ইনক্রিজ দেয়ার প্রফিটস বাই হ্যান্ডলিং, এই জায়গাটা আমাদের গেইনিং কন্ট্রোল কথাটাকে সাপোর্ট দিতে পারতেছে, গেইনিং কন্ট্রোল কথাটাকে সাপোর্ট দিতে পারতেছে, এই হলো বিষয়। তাহলে আমরা কোন হেডিংটাকে পছন্দ করতে চাচ্ছি, 7 নম্বর হেডিং জন্য, হেডিং নাম্বার 7। তাহলে প্যারাগ্রাফ সি তে অবস্থান করছি, কোশ্চেন নাম্বার 16 এর অ্যানসার করেছি, দাবি করলাম 16 এর অ্যানসারটা পেতে চাচ্ছি। প্যারাগ্রাফ সি এর মূলত 1 আর 2 নম্বর সেন্টেন্স করে অন্য মানে প্যারাগ্রাফের বাকি অংশ ওই ব্যাপারে ভালো আইডিয়া থাকতে পারে। তাহলে আমরা এটা 7 নম্বর হেডিং এর কথা বলছি। ডান। এই দুই সেন্টেন্সের সাথে কানেক্ট করে তখন বলছি আমাদের অন্য কোশ্চেন ক্যাটাগরি কানেকশন আছে কিনা। কোশ্চেন 22 কি বলেছে, দেয়ার ওয়ার ইন্টেন্স কম্পিটিশন বিটুইন অ্যাক্টরস ফর কন্ট্রাক্টস, অ্যাক্টরদের প্রসঙ্গ আসে না এখানে। বলেছে গোল্ডেন এজে কন্ট্রোল বাই হ্যান্ডফুল অফ স্টুডিওস, তো আমরা হ্যান্ডফুল অফ স্টুডিওস এর কথাও পাই নাই। সো প্যারাগ্রাফের থার্ড সেন্টেন্সে চলে যাই। 5 studios, the big 5, worked to achieve vertical integration through the late 1940s, owning vast real estate on which to construct elaborate sets. পাঁচটা বিগ স্টুডিও 1940 এর দশকের শেষের দিকে ভার্টিক্যাল ইন্টিগ্রেশনকে কাজে লাগিয়ে বিশাল জায়গা জমির মালিক হয়ে গেল নাকি। ওয়ার্নার ব্রাদার্স, প্যারামাউন্ট, 20th Century Fox, MGM, RKO formed this exclusive club. Okay. The little three studios, Universal, Columbia, and United Artists, also made pictures, but each lacked one of the crucial elements of vertical integration. তাহলে এরাও মুভি তৈরি করলে সমস্যাটা কোথায়, যে এদের ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের কিছু একটা গুরুত্বপূর্ণ উপাদান মিসিং ছিল, সেটা কি কত বলে নাই মনে হয় নাকি। Together, these 8 companies operated as a major
oligopoly essentially running the entire market. তাহলে 8 জন মিলে পুরো একটা ধনতন্ত্র টাইপের আর কি একটা এক্সক্লুসিভ একটা ইয়ে তৈরি করেছে, সিন্ডিকেট তৈরি করে ফেলেছিল, একটা সিন্ডিকেট তৈরি করে ফেলেছিল। তো এইটা ছিল তাদের বিষয়। এক মিনিট, আমরা তো 7টা সেন্টেন্স পেয়েছি, তাহলে সেন্টেন্স পেয়েছি। এখন আমাদের দেখতে হবে আর কোন কোশ্চেনের বিষয় রয়েছে হেডিং ম্যাচিং ছাড়া। তখন বলছি কোশ্চেন 22 ইন্টেন্স কম্পিটিশন অ্যাক্টরদের মধ্যে পাই নাই। সামারি কম্পিটিশন বলেছিল কন্ট্রোল বাই এ হ্যান্ডফুল অফ স্টুডিওস, সেটাকে আমরা পেয়েছি, আমরা দাবি করলাম পেয়েছি, কারণ বিগ 5 এর কথা বলেছে বা কি স্মল 3 কিছু বলেছে এবং শেষে 8 জনের কথা বলেছে, এটাই হলো হ্যান্ডফুল অফ স্টুডিওস। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখি কোশ্চেন 24 কি বলে। Using a system known as something, the biggest studios not only made movies but handled their distribution and then finally showed them in their own theaters. তাহলে এমন একটা সিস্টেম এরা ইউজ করেছে এই স্টুডিওগুলা, যেটার মাধ্যমে বিগেস্ট স্টুডিওগুলা কি করেছে, শুধু মুভি তৈরি করে নাই, ডিস্ট্রিবিউশন হ্যান্ডেল করেছে এবং শো দেখানোর বিষয়টা আর কি থিয়েটারসে, এটাও তাদের হাতে ছিল। তাহলে এই সিস্টেমটার নাম কি? ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। তাহলে আমাদের এই সিস্টেমের নাম হচ্ছে গিয়ে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। কোন সেন্টেন্সে পেয়েছি ভার্টিক্যাল ইন্টিগ্রেশন? স্যার ফার্স্ট। সেকেন্ড সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্সে। আচ্ছা, কিন্তু মজার বিষয় দেখেন, হ্যান্ডফুল অফ স্টুডিও, হ্যান্ডফুল অফ স্টুডিও এটা কি ফার্স্ট সেন্টেন্স বা সেকেন্ড সেন্টেন্সে পাইছি? পাই নাই। হ্যান্ডফুল অফ স্টুডিওস পাওয়ার জন্য আমাদেরকে থার্ড সেন্টেন্স পর্যন্ত ওয়েট করতে হয়েছে। 5 স্টুডিওস, বিগ 5, আবার আরো পেয়েছি লিটল 3 স্টুডিওস, আবার লাস্টে এসেছে 8 কোম্পানিজ। তো দেখেন কোশ্চেনের মানে মানে আমাদের সামারি কম্পিটিশনটা শুরু হয়েছে 3 নম্বর সেন্টেন্স থেকে, কিন্তু কোশ্চেন 24 যেটা দাঁড় করেছে ওইটার आंसर ফার্স্ট সেন্টেন্সেই ছিল। এইটা হলো, এই জিনিসটা হলো আমাদের জন্য একটা ইন্টারেস্টিং লার্নিং কার ব্যাপারে, সামারি কম্পিটিশন কোশ্চেন ক্যাটাগরির বিষয়। এই কেমন যেন একটু মানে সিকোয়েন্স নিয়ে খেলাধুলা করে মনে হচ্ছে, সিকোয়েন্স নিয়ে একটু বোকা বানানোর চেষ্টা করে। এটা একটা জরুরি বিষয়, যদি মাথায় রাখতে পারে টেনশন মুক্ত পরীক্ষা দিতে পারবেন। 24 এর आंसर প্যারাগ্রাফ সি থেকে। অ্যানসারটা কোথায়? ফার্স্ট সেন্টেন্সে, যদিও এখানে থার্ড সেন্টেন্সের ভূমিকা ছিল। ঠিক আছে, বাট আমরা বলবো অ্যানসারটা এসেছে ফার্স্ট সেন্টেন্স থেকে। তো ফার্স্ট সেন্টেন্সকে আন্ডারলাইন করে দিলাম। 24। আচ্ছা, এক্ষেত্রে আমরা তখন বলছি 24 এর পরে 25 এর চাওয়াটা কি? বলছে these studios were often run by autocratic bosses, men known as something, who often remained at the head of organizations for decades. তাহলে অটোক্রেটিক বসেস টাইপের স্বৈরাচারী লোকজনদের কথা আমরা শুনতে পেয়েছি কি? শুনতে পাইনি। তাহলে আমরা টেনশন নিতে চাচ্ছি না, আমরা প্যারাগ্রাফ ডি তে চলে যাই। প্যারাগ্রাফ সি থেকে দুইটা কোশ্চেন অ্যান্সার পেয়েছি। প্যারাগ্রাফ ডি বলছে during the golden age, the studios were remarkably consistent and stable enterprises, due in large part to long-term management heads, the infamous movie moguls, who ruled their kingdoms with iron fists. গোল্ডেন এজে স্টুডিওগুলা কনসিস্টেন্ট ছিল, একটা ধারাবাহিকতার ব্যাপার মেনটেন করেছে এবং স্টেবল এন্টারপ্রাইজেস, যে একটা স্থিতিশীল একটা উদ্যোগ ছিল। কেন? কারণ এদের ম্যানেজমেন্টের সর্বোচ্চ পর্যায়ে যারা থাকতো তারা দীর্ঘমেয়াদী থাকতো, এবং এরা হলো কুখ্যাত মুভি মোগলস, মানে একেবারে ডন যেটা বলে আর কি,
ডনের ব্যাপার স্যাপার। তো হু রুল দেয়ার কিংডমস উইথ আয়রন ফিস্ট, তাহলে লৌহ মুষ্টি দিয়ে তারা তাদের রাজত্বকে নিয়ন্ত্রণ করত, স্বৈরাচারী লোকজন নাকি। At MGM, Warner Brothers and Columbia, the same men ran their studios for decades. আমরা কি লোভে পড়ে একটা কাজ করতে পারি যে হেডিং ম্যাচিং না দেখে এক লাফে কোশ্চেন 25 যাওয়ার চেষ্টা করি? জানি না এইরকম লোভে পড়ে আমাদের পাপ হয়ে মৃত্যুর দিকে আমরা ধাবিত হব কিনা, বাট লেটস সি। চেষ্টা চালালাম। কি হচ্ছে কোশ্চেন 25 কি বললো? These studios were often run by autocratic bosses, men known as something, who often remained at the head of organizations for decades. কিছু কি বলা যায়? স্বৈরাচারী বস, men known as, এদেরকে কি নামে অভিহিত করা হতো? স্যার মুঘল কি একটা যেন ছিল, মুভি তাহলে মুঘলস। এদেরকে আমরা তাহলে বলছি মুভি মোগলস, ইনফেমাস মুভি মোগলস। তো এরা হলো এই পরিচয়। মুভি মোগলস। তো প্যারাগ্রাফ ডি থেকে আমরা এদেরকে পাচ্ছি, প্যারাগ্রাফ ডি থেকে এদেরকে পাচ্ছি, এবং এটা 1 নম্বর সেন্টেন্সেই পাচ্ছি, তাই না? প্যারাগ্রাফ ডি থেকে ফার্স্টে কোন কোশ্চেনে ডিল করে ফেলাম? 25। এবং সেক্ষেত্রে আমরা বলছি এই দুই সেন্টেন্সের সাথে এবার একটু হেডিং এর চেষ্টা চালাই দেখবো। পাওয়ার উইদিন ইচ স্টুডিও, দ্য মুভি 2 নম্বর ইউজ করেছি। 3 নম্বর কন্ট্রাস্ট বিটুইন সিনেমা এন্ড আদার মিডিয়া অফ দ্য টাইম, অথবা 5 নম্বর ডিস্টিংগুইশিং দেমসেলস ফ্রম দ্য রেস্ট অফ দ্য মার্কেট, নাকি ডবল অ্যাটাক অন ফিল্ম স্টুডিওস পাওয়ার, নাকি 8 নম্বরটা দ্য টপ মুভিজ অফ হলিউড গোল্ডেন এজ? 8 নাম্বারটা আসে। টপ মুভিজ, আমরা কি মুভির নামটা নিয়ে কথা বলতেছি যে এটা টপ মুভিজ? না স্যার, তাহলে 4 নাম্বার কিংবা 8 গোল্ডেন এজ। 5 5 এর যুক্তি একটা কথা মনে রাখতে হবে, losing themselves. আমরা কিন্তু আমাদের অ্যানসার চেঞ্জও করতে পারবো, এমন না যে যা অ্যানসার বলে ফেলেছি সেটাই ফাইনাল অ্যানসার। আমাদের কাছে যেটা মনে হচ্ছে সেটা আমরা অ্যানসার নিয়েছি। আমরা যে পরে একটা অ্যানসার যদি চেঞ্জ, হেডিং এর অ্যানসার চেঞ্জ করার প্রয়োজনীয়তা মনে হলো করব, কেন করব না? এইভাবেই আমাদের কাজ করতে হবে। কেউ তো আর অ্যানসার জেনে পরীক্ষার হলে যাচ্ছে না, সে তো তার গেসটা ট্রাই করছে। কিন্তু আমরা যেটা বলছি উপায়, একটা অ্যাপ্রোচের কথা বলতেছি। অ্যাপ্রোচটা কি? অ্যাপ্রোচটা হলো যে আপনি ইয়ে করছেন কিনা, এটারে কি বলে, এই কিভাবে চিন্তা করছেন। কেউ যদি 8 নম্বর বলেন তখন বলছি প্যারাগ্রাফের ওই 2 সেন্টেন্সের মধ্যে টপ মুভিজের কোনো কথা আছে, টপ মানুষের কথা আছে। 5 নম্বর যদি বলেন ডিস্টিংগুইশিং দেমসেলস ফ্রম দ্য রেস্ট অফ দ্য মার্কেট, ম্যাচিং এর জন্য কানেকশনের বিষয়টা আমার দেখাতে হচ্ছে। আচ্ছা, আমরা কনফিউশনে আছি মানে মনে হচ্ছে একটু দেখা দরকার যে আরেকটু কি আছে। তাহলে আমরা প্রথম 2 সেন্টেন্স থেকে যেটা পেলাম সেটা হলো যে মানে কিছু কিছু মানুষ, মানে ওদের টপ ম্যানেজমেন্ট একটা মোটামুটি ফিক্স ছিল, টপ ম্যানেজমেন্ট ফিক্স থাকতো, এই কারণে ওরা সাফল্য পেত, এই আর কি। আচ্ছা, তাহলে আমরা থার্ড সেন্টেন্সে যাই। কি বলছে? The rise of the studio system also hinges on the treatment of stars who were constructed and exploited to suit a studio's image and schedule. তাহলে আমার স্টুডিও সিস্টেমটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা কোন বিষয়ের সাথে সম্পৃক্ত হচ্ছে?
স্টারদের ট্রিটমেন্ট, যে তাদেরকে কনস্ট্রাক্ট করা হতো বা তাদেরকে ব্যবহার করা হতো একটা স্টুডিওর ইমেজ এবং শিডিউলের সাথে মিল রেখে। স্টুডিও ক্ষমতা নিয়ে কাজ করতো তারকাদের ব্যাপারে। Actors were bound up in 7-year contracts to a single studio, and the studio boss generally held all the options. 7 বছরের জন্য আটকায় দিচ্ছে অ্যাক্টরদেরকে এবং কি বলতেছে সমস্ত অপশন স্টুডিও বসের হাতে। Stars could be loaned out to other production companies at any time. এক প্রোডাকশন কোম্পানি আরেকজনকে স্টার ধার দেয়, যে কারো হাতে রাজ্জাক, কারো হাতে ফারুক, কারো হাতে আলমগীর, এরকম একটা ব্যাপার ছিল। তাহলে বললো এইসবের সাথে বেস করে আমরা বলছি আমাদের অন্য কোনো কোশ্চেন ক্যাটাগরি আছে কিনা ওইটাকে চেক করি। কোশ্চেন 22 কি বলেছে? দেয়ার ওয়াজ ইন্টেন্স কম্পিটিশন বিটুইন অ্যাক্টরস ফর কন্ট্রাক্টস উইথ দ্য লিডিং স্টুডিওস। তাহলে আমরা লিডিং স্টুডিওস হলো পেতেই পারি। এখন আমাদের দেখতে হবে অ্যাক্টরস পেয়েছি, কন্ট্রাক্টস বোধহয় 7 বছর নাকি সব পেয়েছি। আমাদের দেখতে হবে অ্যাক্টরদের মধ্যে ইন্টেন্স কম্পিটিশনটা ছিল কিনা, অ্যাক্টরসদের মধ্যে কোনো ইন্টেন্স কম্পিটিশন ছিল কিনা। আমরা অ্যাক্টরসদের ব্যাপারে কি পেলাম? আমরা পেলাম অ্যাক্টরস ওয়্যার বাউন্ড আপ ইন 7-year contracts to a single studio, and the studio boss generally held all the options. Stars could be loaned out to other production companies at any time. অ্যাক্টরদের নিজেদের মধ্যে কোনো যুদ্ধ কি আমরা দেখতে পাচ্ছি? অ্যাক্টরদের নিজেদের মধ্যে কোনো ফাইট দেখতে পাচ্ছি না। এইটা একটা বিষয় হচ্ছে। তাহলে আমরা আরেকটু দেখি প্যারাগ্রাফে। Studio bosses could also force bad roles on actors and manipulate every single detail of stars' images with their mammoth in-house publicity departments. তাহলে একজন স্টুডিওর বস চাইলে একটা বাজে ভূমিকা তো একজন মানে জনপ্রিয় অভিনেতাকে অভিনয় করতে বাধ্য করতে পারত, এবং একজন অভিনেতাকে ভালো না খারাপ চোখে দেখা হবে এইটা আলটিমেটলি ডিসাইড করতো পাবলিসিটি হাউস। এইটা তাদের সেই ক্ষমতা ছিল। Some have compared the Hollywood studio system to a factory. And it is useful to remember that studios were out to make money first and art second. তাহলে শেষে কি বললো? যে অনেকে কি বললো হলিউড স্টুডিও সিস্টেমটা কেমন? এটা একটা ফ্যাক্টরির মতো, যেখানে তারা কি করতে বের হয়েছে, আগে টাকা তারপর শিল্প নিয়ে কথাবার্তা। এই হলো 7 সেন্টেন্সের ব্যাপার আমরা বললাম। এবার আমাদের যেটা লাগতেছে যে আমরা ওই দিকের কোশ্চেন গুলো আগে ডিল করতে পারছি কিনা। কোন দিকে? যে কোশ্চেন 22 এইসব অংশ। 22 কি বললো? There was intense competition between actors for contracts with the leading studios. আমরা দেখলাম স্টুডিওরা কিভাবে অত্যাচার করতো অ্যাক্টরদেরকে। কিন্তু কোশ্চেন কি নিয়ে? বিটুইন অ্যাক্টরস কম্পিটিশন, বিটুইন অ্যাক্টরস কম্পিটিশন। এখন অ্যাক্টরসদের নিজেদের মধ্যে কি সম্পর্ক ছিল এই বিষয়ে প্যারাগ্রাফ কি বললো? এটা তো আমার কোনো কানেকশন হচ্ছে না। নট গিভেন হবে। তাহলে এটা আমরা নট গিভেন ছাড়া কি বলবো? কারণ আমরা বাকি সবই পাচ্ছি, কিন্তু কোনটা পাচ্ছি না? অ্যাক্টরদের বিটুইন কোনো কম্পিটিশনের প্রসঙ্গ আমরা মেলাতে পারছি না। তাহলে যে জিনিসটা পাচ্ছি না সেটার ব্যাপারে আমাদের আর কি বলার। তাহলে এটাকে 22 যেটা সেটাকে আমরা বলছি নট গিভেন। নট গিভেন 22 প্যারাগ্রাফ কত থেকে পেলাম? ডি থেকে পেলাম। ডি থেকে পেলাম। এখন ডি এর কোন কোন সেন্টেন্স থেকে পেলাম? আমরা বললাম 3 থেকে 7 পর্যন্ত পড়লাম, তো পেলাম না। পেলাম বলতে পেলাম না, এটাই পেলাম। তাহলে আমাদের 25 এর পরে আমরা কত নিয়ে কথা বলতেছি? 22 নিয়ে কথা বলছি। ডান। 22 এর পর এখন 23 নিয়ে কথা বলি। সেটা কি? Studios had total control over how their actors were perceived by the public. কি নিয়ে কথা বলবো? স্টুডিওস। তাদের কোন বিষয়? কন্ট্রোল, টোটাল কন্ট্রোল। কাদের বিষয় কন্ট্রোল? অ্যাক্টরসদের বিষয়। এখন পাবলিক পারসিভ, এটা আমরা প্যারাগ্রাফে পেয়েছি কিনা? পাবলিকরা পারসিভ করবে কিভাবে, এরকম। আমাকে আপনারা তাহলে যেটা চেষ্টা করবে, আপনারা আমাকে কন্ট্রোল, পারসিভ এই ওয়ার্ডগুলোর ম্যাচিং ওয়ার্ড দেখাতে পারবেন কিনা?
কন্ট্রোল আর ম্যানিপুলেট। বাউন্ড আপ, ম্যানিপুলেট এগুলো হলো কন্ট্রোল, মেনে নিলাম। কন্ট্রোল, আর হলো ম্যানিপুলেট আর পার্সিভ। পার্সিভের জন্য ম্যাচিং ওয়ার্ড কোনটা হচ্ছে? ম্যামথ। তাহলে আমাদের পার্সিভের জন্য ম্যাচিং ওয়ার্ড হচ্ছে ইমেজেস। ইমেজ মানে হচ্ছে ভাবমূর্তি। ভাবমূর্তি হচ্ছে যে আপনার সম্পর্কে কে কি ভাবলো, আপনার পাবলিক ভাবমূর্তি কি। যে স্যার হিরো আলম যখন বলতেছি তখন আমাদের কাছে একটা ভাবমূর্তি চলে আসতেছে, বা স্যার অনন্ত জলিল যখন বলছি আমাদের কাছে একটা ভাবমূর্তি চলে আসতেছে। তো একটা মানে আমরা যেরকম বলি পজিটিভ ভাবমূর্তি, নেগেটিভ ভাবমূর্তি, তাহলে পাবলিকরা এই ভাবমূর্তিটাই পারসিভ করে। তাহলে এইভাবে আমাদের কানেকশন হয়ে গেল। তাহলে তাহলে আমাদের এই কথাটা সত্য, কথাটা সত্য। এই সত্যতা নিয়ে আমরা টেনশনে করতে রাজি না। 23 সেটাকে আমরা ইয়েস বলছি। 23 কে কই পেয়েছি? 23 কে পেয়েছি ডি প্যারাগ্রাফের 6 নম্বর সেন্টেন্সে, লাস্টের আগের সেন্টেন্সে পেয়েছি। 23 হয়ে গেল। আমাদের হেডিং ম্যাচিং এর কথা বাকি থেকে যাচ্ছে। আমরা সামারি কমপ্লিশনে তাকালে কি পাচ্ছিলাম? 25 পেয়ে যাচ্ছিলাম, যদি মিডিয়াম মোবাইলস না কি জানি বলেছিলাম। ওকে, আর কোশ্চেন 26 ছিল হাউএভার দ্য ডমিনেশন অফ দ্য ইন্ডাস্ট্রি বাই দ্য লিডিং স্টুডিওস কেম টু অ্যান এন্ড ইন 1948। তাহলে এই সময় পর্যন্ত আমরা বোধহয় যেতেও পারি নাই, তাহলে আমাদের টেনশন নিয়ে লাভ নেই। প্যারাগ্রাফ ডি শেষ করেছি, বাট হেডিংটা এখনো ডিসিশন নিতে পারি নাই, ডিসিশনটা নিতে পারি নাই। সো শেষবারের মতো তাকাচ্ছি প্যারাগ্রাফ ডি এর দিকে, যে আমাদের বিষয়টা কি। আমাদের হাতে হেডিং আছে 1 3 5 1 3 5 6 8, আর পুরাতনের মধ্যে থেকে পছন্দ করতে চাইলে 2 4 7, তাই না? এগুলা থেকে যদি কেউ পছন্দ করতে চান, কি মনে হচ্ছে কোন হেডিংটা হলে ভালো হয়? বা কোন কোন গুলাকে বিবেচনায় নিতে পারি আমরা, বলেন। 1 বিবেচনায় নেওয়া যায়? তাহলে আমরা 1 কে নিতে পারতেছি, পাওয়ার উইদিন ইচ স্টুডিও, কারণ আমরা ওখানকার ভেতরে কাদেরকে দেখতে পেয়েছি? স্বৈরাচারী বসদেরকে দেখতে পেয়েছি। তারা কি করত? অনেক ক্ষমতা দেখাতো। তাহলে 1 এর সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল। 3 নম্বরে যেতে চাইলে সিনেমার আদার মিডিয়ার পার্থক্য, এটা বোধহয় টোটালি বাদ পড়ে, তাই না? আচ্ছা, 5 নম্বরে যদি যান ডিস্টিংগুইশিং দেমসেলস ফ্রম দ্য রেস্ট অফ দ্য মার্কেট। এখন প্রশ্ন হলো মার্কেট থেকে নিজেদেরকে আলাদা করা বলতে কথাটা কারা কাদেরকে আলাদা করবে, এটাকে ধরা যাচ্ছে? 6 নম্বরে বলেছে ফিল্ম স্টুডিওর পাওয়ারের উপরে অ্যাটাক, ওখানে তো আমরা যথেষ্ট স্টুডিওর ক্ষমতাই দেখতে পেলাম। 7 নম্বরে বলেছে গেইনিং কন্ট্রোল অফ দ্য ইন্ডাস্ট্রি, আর আমরা যা বর্ণনা পেলাম এটা কি ইন্ডাস্ট্রির উপর দখল পেলাম নাকি স্টুডিওর ভেতরে দখলের কথা বললাম? অ্যাক্টরসদের উপর দখল, হ্যাঁ তাহলে এটা তো ভেতরে। ইন্ডাস্ট্রি বোঝানো না, ভেতরে বোঝাচ্ছে, তাই না? আর টপ মুভিজ অফ হলিউডস গোল্ডেন এজ, আমরা এরকম কোনো মুভি টুমির প্রসঙ্গ পাচ্ছি না। তাহলে 1 নম্বর হেডিংটাই আলটিমেটলি নিঃসন্দেহ হয়ে যেতে পারতেছে, হেডিং নাম্বার 1। কত নিয়ে আমরা এটা ডিল করছি জানি? 17 হলো হেডিং নাম্বার 1। এবার কেউ যদি জিজ্ঞেস করে প্যারাগ্রাফ ডি এর কোন সেন্টেন্স পড়ে হেডিং নাম্বার 1 পেয়েছি, আমি বলবো ডি প্যারাগ্রাফের 1 নম্বর প্লাস প্লাস। সব
সেন্টেন্সে মোটামুটি ক্ষমতার দাপট দেখা গিয়েছে। তাহলে এটা ছিল কোশ্চেন নাম্বার 17। প্যারাগ্রাফ ডি আমাদের জন্য বেশ লাভজনক একটা প্যারাগ্রাফ হলো, চারটা কোশ্চেন পেয়ে গেছি। আরো 2টা প্যারাগ্রাফ বাকি। তাহলে আমার প্যারাগ্রাফ ই আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? বাই দ্য ওয়ে, আমাদের ট্রু ফলস নট গিভেন শেষ, আমরা একদিক দিয়ে টেনশন মুক্ত। প্যারাগ্রাফ ই বলছে, অন দি আদার হ্যান্ড স্টুডিওস অলসো হ্যাড টু কাল্টিভেট ফ্লেক্সিবিলিটি ইন এডিশন টু কনসিস্টেন্ট ফ্যাক্টরি আউটপুট। তাহলে কি হচ্ছে, স্টুডিওদেরকে কিসের চর্চা করতে হতো? নমনীয়তার চর্চা করতে হতো, কারণ শ্রমিকদেরকে বেশি টাইট দিলে তারা বেঁকে বসতে পারে। Studio heads realized that they couldn't make virtually the same film over and over again with the same cast of stars and still expect to keep turning a profit. একই টাইপের লোকজনদেরকে দিয়ে একই টাইপের মুভি তৈরি করলে প্রফিট আসবে, এটা সম্ভব না। They also had to create product differentiation. তাদের প্রোডাক্টের ডিফারেন্সিয়েশন লাগবে। তাহলে আমরা সবার আগে চলে যাই হেডিং এ কোনো সুবিধা করতে পারতেছি? আমাদের হাতে আছে হেডিং নাম্বার 3, 5, 6, 8। কোনটার প্রতি কারো দুর্বলতা তৈরি হয়? যারা 5 বলছেন তারা আমাকে কানেকশন দেখাতে পারবেন? ডিস্টিংগুইশিং ওয়ার্ডের কোনো কানেকশন ওয়ার্ড দেখাতে পারবেন? আমাকে প্যারাগ্রাফ তাহলে কি বলছে? আমাকে প্যারাগ্রাফ বলছে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, তাই না? তো প্রোডাক্ট যদি ডিফারেন্সিয়েট হয়ে যায় তাহলে তো এটা আলাদা করে দেখা যাচ্ছে, চেনা যাচ্ছে, সেটাই ডিস্টিংগুইশিং। রেস্ট অফ দ্য মার্কেট কথাটা মেনে নেওয়ার একটা বিষয় আছে। তো আমি বলবো এই 3 নম্বর সেন্টেন্স থেকে আপনার হেডিং এর অনেক সুযোগ চলে আসতেছে। 5 নম্বর হেডিং, তাই না? এই যে একটা ওয়ার্ডের মিনিং আপনাকে অনেক এগিয়ে নিচ্ছে। যে হেডিং নাম্বার 5, কোশ্চেন কত? 18 এর জন্য আপনাকে কি বলতে চাচ্ছে? প্যারাগ্রাফ ই আপনি বলবেন 3 নম্বর প্লাস প্লাস সেন্টেন্স থেকে আপনি অ্যান্সার পেয়েছেন, 3 এবং তারপর থেকে আর কি। প্যারাগ্রাফ ইতে অবস্থান করছেন, 18 এর অ্যান্সার পেয়ে গেছেন। এখন কোশ্চেন 26 এ ছিল domination of the industry by the leading studios came to an end in 1948. 1948 এর প্রসঙ্গটা আসলে আপনি অবশ্য একটু ঝুঁকি নিয়ে স্ক্যানিং করতে পারেন যে প্যারাগ্রাফ ইতে 1948 এর কোন প্রসঙ্গ ছিল কিনা। ঠিক আছে, যদি না থাকে তাহলে কি আর বলা, আপনি বাধ্য হয়ে প্যারাগ্রাফ ইতে চলে গেলেন। বাট এটা ডিপেন্ড করতেছে কিসের উপর, যে আপনি যদি প্যারাগ্রাফ ই এর হেডিং সম্পর্কে পুরোপুরি শিওর হয়ে যান তখন আপনি এই ঝুঁকিটা নেবেন, না হলে আপনাকে প্যারাগ্রাফ ই বাকিটা পড়তে হবে। আমরা প্যারাগ্রাফ এফ এ যাই, কি বলছে? In 1948, struggling independent movie producers and exhibitors finally triumphed in their battle against the big studios' monopolistic behavior. 1948 সালের ঘটনা কি? ইন্ডিপেন্ডেন্ট মুভি প্রডিউসার আর এক্সিবিটরসরা বড় বড় কোম্পানির সাথে যুদ্ধে যে মনোপলির জানি কি একচেটিয়া, হ্যাঁ একচেটিয়া যে আচরণ, সেটার উপরে জয়লাভ করতে পেরেছিল 1948 সালে ছোটরা হয়তোবা। In the United States versus Paramount federal decree of that year, the studios were ordered to give up their theaters in what is commonly referred to as divestiture, opening the market to smaller producers. তাহলে কি হলো, একটা মামলার রায়তে বলা হলো থিয়েটার গুলোকে ইয়ে করতে হবে, স্মলার প্রডিউসারের কাছে ছেড়ে দিতে হবে। This coupled with the advent of television in the 1950s seriously compromised the studio system's influence and profits.
এখন এদিকে কি আসলো, টেলিভিশন আসলো 1950-এর দশকে, তাতে স্টুডিওর সিস্টেমের প্রভাব এবং লাভ দুইটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল। Hence 1930 and 48 are generally considered bookends to Hollywood's golden age. গোল্ডেন এজের বুকএন্ডস। বুকএন্ড মানে কি? মানে চ্যাপ্টারের পরিসমাপ্তি টাইপের কিছু। এখন আমাদের লাগবে হলো ফার্স্টে কি নিয়ে কাজ করব, আমরা ফার্স্টে নিয়ে কাজ করি, সামারি কম্পিটিশন নিয়ে কাজ করি। কি বলে রেখেছিল? However, the domination of the industry by the leading studios came to an end in 1948 when they were forced to open the market to smaller producers, a process known as কি নাম প্রসেসটা? Divestiture. ডাইভেস্টিচার নাকি ডাইভেস্টিচার ডিভিশন টাইপের মনে হয় এটার মিনিং না? ওই রকমই কিছু আর কি। 26 প্যারাগ্রাফ হলে এফ নিয়ে কথা বলছি, প্যারাগ্রাফ এফ নিয়ে কথা বলতেছি, সেখানে বোধহয় 2 নম্বর সেন্টেন্স অ্যান্সারটা ছিল। স্যার ইতে কয়টা টোটাল সেন্টেন্স পেয়েছিলাম? ওটা তো গুনি নাই, কারণ প্যারাগ্রাফটার বাকিটা পড়ি নাই। ও আচ্ছা স্যার। তো কি করেছি কি করিনি ওইটা আরো মানে কথাটা এরকম হবে যে ই থেকে যদি আমরা 3 নম্বর সেন্টেন্স অ্যান্সার পেয়ে থাকি, তাহলে আমরা নিজেদের কাছে কি নোটটা দিলাম যে প্যারাগ্রাফিতে 3+ সেন্টেন্স ছিল, কিন্তু 3 নম্বর সেন্টেন্সে এসে কাজে হয়ে গেছে, আর বুঝা গেছে অন্য কোনো কোশ্চেন ক্যাটাগরির কোশ্চেন নাই, তো আমি আর পড়লাম না। মানে আমি একেবারে এক্সাম অ্যাপ্রোচের বিষয়টা বললাম যে এক্সামটাকে আপনি, এক্সাম হলে আমি নিজে এই কাজটা করি, আশিক স্যার এই কাজটা করেন, এবং এই অ্যাপ্রোচে আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, 50 মিনিটের কম বেশির মধ্যে শেষ হয়ে যায়। অন্যান্যরা যেমন 60 মিনিটও শেষ করার মধ্যে থাকে না, এই আর কি। তো এখন আর কি বাকি রইলো? হেডিং। হেডিং ম্যাচিং এ আমাদের জন্য কি চিন্তা, আমাদের 1 নম্বর হাতে নাই, 2 নম্বর নাই, হাতে আছে তাহলে 3 নম্বর আছে, 4 নম্বর হাতে নাই, 5 নম্বর হাতে নাই, 6 নম্বর আছে, 8 নম্বর আছে। প্যারাগ্রাফ 6টা, হেডিং 8টা, তাহলে আমাদের অলরেডি 5 প্যারাগ্রাফে 5 হেডিং শেষ। লাস্ট প্যারাগ্রাফের জন্য 3টা হেডিং, কত কত? 3 6 8, 3 6 8, 3 বলেছে 6 হবে না? সিনেমার সাথে এরকম কন্ট্রাস্ট, 8 বলেছে ডাবল অ্যাটাক। ডবল অ্যাটাক অন ফিল্ম স্টুডিওস পাওয়ার। তাহলে ডবল অ্যাটাক কি কি? ফিল্ম স্টুডিওর পাওয়ার, পাওয়ারে অ্যাটাক এবং পাওয়ারের উপর অ্যাটাক এবং ডবল, যে টিভির আগমন আর হচ্ছে ওই তাহলে অ্যাটাকের জন্য ম্যাচিং ওয়ার্ড কি দিবেন? ট্রায়াম্ফ। একটা হচ্ছে উল্টো করে বললে ট্রায়াম্ফ হয়, আরেকটা ওয়ার্ড আছে সেটা হলো কম্প্রোমাইজড। সিরিয়াসলি কম্প্রোমাইজ ব্যাপারটাও অ্যাটাককে বোঝাচ্ছে। তাহলে অ্যাটাকের জন্য 2টা ওয়ার্ড, ফার্স্ট সেন্টেন্সে আছে ট্রায়াম্ফ, আর আই থিংক এটা কত নম্বর সেন্টেন্স? 3 নম্বর সেন্টেন্সে আছে কম্প্রোমাইজড। ওকে, এই 2টা হলো অ্যাটাক। আর পাওয়ারটা তো বোঝা যাচ্ছে পাওয়ার, তাই না? ওই যে ফার্স্ট সেন্টেন্সে আছে বিগ স্টুডিওস মনোপলিস্টিক বিহেভিয়ারটা পাওয়ারকে বোঝাচ্ছে। আবার লাস্টের আগের সেন্টেন্সে স্টুডিও সিস্টেমস ইনফ্লুয়েন্স এন্ড প্রফিটস, এটাও পাওয়ারকে বোঝাচ্ছে। আর ডবলের জন্য ডবল কি কি? একটা হলো তাহলে ডাইভেস্টিচার, আরেকটা হলো অ্যাডভেন্ট অফ টেলিভিশন। এই 2টা মিলে আমার অ্যান্সারটা দিয়ে দিচ্ছে হেডিং নাম্বার 6। তাহলে প্যারাগ্রাফ ঠিক আছে। আমরা কি করতে পারি যে 4টা সেন্টেন্স ছিল, নাম্বার কত? 19 আর হলো 19 আর কোন কোন সেন্টেন্সের ভূমিকা পাচ্ছি? প্যারাগ্রাফ এফ এর থেকে 1 নম্বর, 2 নম্বর,
3 নম্বর সেন্টেন্সের ভূমিকা আছে। ওকে, আর হলো কি অ্যান্সার কত বলছি 19 এর জন্য হেডিং নাম্বার 6। So are we done? Yes, 14 to 19 done. 9 হলো বিষয়। আমি যেটা একটু ফোকাস করতে চাচ্ছি আমাদের হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে, একটু যদি আপনাকে কেউ কোশ্চেন করে যে কোন সেন্টেন্সের ভূমিকা বেশি, আপনি তাহলে কি বলবেন? প্যারাগ্রাফ এ তে ফার্স্ট এন্ড থার্ড সেন্টেন্স, প্যারাগ্রাফ বি তে ফার্স্ট এন্ড সেকেন্ড, প্যারাগ্রাফ সি তে ফার্স্ট এন্ড সেকেন্ড, প্যারাগ্রাফ ডি তে ফার্স্ট, প্যারাগ্রাফ ই তে থার্ড সেন্টেন্স বা তারপর থেকে, প্যারাগ্রাফ এফ এ ফার্স্ট সেকেন্ড থার্ড। আই ডোন্ট নো, কাকতালীয় ভাবে হয়তো বা ফার্স্ট সেন্টেন্স গুলোর ভূমিকা পাচ্ছি। মুন্না ভাই, আমার একটা এক্সপেরিয়েন্স থেকে বলি। বলেন। এইগুলো কি, মানে যে প্যাসেজ গুলো আমরা সলভ করি এগুলো কি? জার্নাল আর্টিকেল ম্যাক্সিমামই, কোনো একটা হয় জার্নাল আর্টিকেল, না হলে কোনো আর্টিকেল। আই মিন, সো আর্টিকেল লেখার নিয়মটা কি? নিয়মের মধ্যেই আছে যে টপিক সেন্টেন্সটা কোনো প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স থাকে প্রথম 2 সেন্টেন্সের মধ্যে, ঠিক আছে? মজার বিষয় হলো, আমি জানি না 19 নম্বরটা কেমন। মজার বিষয় হলো যে প্রশ্নগুলোতে যে হাউএভার দেয়া থাকে সেইগুলোতে সাধারণত থার্ড সেন্টেন্সে চলে যায়। আচ্ছা, এটা হলো আমার অবজারভেশন। এটা ঘটতে দেখা যায়, কথা সত্য। হ্যাঁ, ঠিক আছে। কেন? প্রথমে কিছু বলে তারপরে ওটা যখন টুইস্ট করে তখন হলো থার্ড সেন্টেন্সে চলে যায়। কিন্তু সাধারণত আমাদের এক্সপিরিয়েন্স যে প্রথম 2 সেন্টেন্সের মধ্যেই, মানে এক্সপিরিয়েন্স না, এটা হলো রুলস অফ ই, মানে প্যারাগ্রাফ রাইটিং এর রুলস, যে টপিক সেন্টেন্স থাকতে হবে প্রথম 2 লাইনে। তো ওরা তো এগুলো মেনটেন করে লেখে যে এই টপিকে কি বলতে আছে। তো সাধারণত দেখা যায় যে লিস্ট অফ হেডিং এর প্রথম 2টা সেন্টেন্সের মধ্যে পেয়ে যাওয়ার কথা। মুন্না ভাই, মানে অন্যান্য কিছু দেখছি, এর জন্য আমি আসলে বেশি সাহস করে বলতে চাই না, বিষয়টা বাট অন্য কিছু কত দেখছে, পার্সেন্টেজটা কত অন্যান্য কিছু। ডেফিনেটলি আমরা তো এরকম শিখছি, লাস্ট সেন্টেন্সে র্যাম পাইছি, হুম 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 হ্যাঁ হুম, হুম। পাইছি না আমরা? হ্যাঁ স্পেশালি ছোট সেন্টেন্স, ছোট প্যারাগ্রাফ গুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট প্যারাগ্রাফ গুলোতে পুরোটা না পড়ে বোঝাই যায় না অনেক সময়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো আমরা কোনো মানে কংক্রিট ডিসিশনে না যাই, বাট বাট প্যাটার্ন আর কি, প্যাটার্নটা অনেকটা এরকমই। এরকম যে 50-60% সময়ের প্রথম 2 লাইনেই আসলে থাকে। যেমন হয়তো আজকে ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে প্যারাগ্রাফের মাঝখানে বা শেষের দিকের ভূমিকাটা ভালোই দেখতে পাচ্ছি এরকম। আবার সামারি কমপ্লিশনে হয়তো প্যারাগ্রাফের শুরুর দিকে সেন্টেন্সের ভূমিকার বিষয়টা পাওয়া গেছে। তো এটা এক ধরনের অবজারভেশন আর কি। এখন একটা জিনিস নিয়ে আমার একটু অস্বস্তি হয়, সেটা হলো যে কোন প্যারাগ্রাফে কয়টা সেন্টেন্স থাকবে। যেমন হেডিং ম্যাচিং এর এরকম প্যারাগ্রাফ যেগুলোর এবিসিডি নাম থাকবে, লেবেলিং থাকবে, লেবেল প্যাসেজের ক্ষেত্রে প্যারাগ্রাফ এ 4 সেন্টেন্স থেকে 1 কোশ্চেন, প্যারাগ্রাফ বি 8 সেন্টেন্স থেকে তাহলে 2 কোশ্চেন দেওয়া উচিত, সে দিয়েছে 3টা। প্যারাগ্রাফ সি 7 কোশ্চেন থেকে 3টা হতো, তাহলে দিতে পারতো, সে 2টাই দিয়েছে। প্যারাগ্রাফ ডি 7 সেন্টেন্স থেকে তাহলে 2টা কোশ্চেন দেওয়া উচিত, সে দিয়েছে 4টা। প্যারাগ্রাফ ই 3টার বেশি আছে 1টা। প্যারাগ্রাফে 4টা সেন্টেন্স থেকে 2টা। তো এই জায়গাটার ব্যাখ্যাটা দেয়াটা একটু চ্যালেঞ্জিং হয়তো বা। আমি সাধারণত যেটা বলি যে যারা কোশ্চেন তৈরি করবে তারা ভেবেচিন্তে তৈরি করে, যার ফলে যেই বিষয়টা এইভাবে দাঁড়ায় যে ওরা জানে করছে এরকম যে হ্যাঁ, যে সাপোজ ক্যান্ডিডেট হয় যে 4টা সেন্টেন্স 1টা কোশ্চেন, তখন ক্যান্ডিডেট একটা মেনে নিল যে 4 সেন্টেন্স 1 কোশ্চেন, 8 সেন্টেন্সে 2 কোশ্চেন, তখনই যে একটা ধাক্কা দিয়ে দিল 3টা কোশ্চেন দিছে।
আবার একটা যে প্যারাগ্রাফ সি 7 সেন্টেন্স 2 কোশ্চেন, তখন মিলাই দিল হ্যাঁ হয়েছে। আবার 7 সেন্টেন্স, তাহলে দুইটা বেশি কোশ্চেন না, সারপ্রাইজ করে দিল 4টা কোশ্চেন। এই জিনিসটা ভেবেচিন্তে মোটামুটি ওরা করে, যাতে লোকজন কোনো আগে থেকে কোনো ফিক্স প্যাটার্নে চিন্তা করতে না পারে। এইটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। মানে এই জায়গায় প্যাটার্ন ফলো না করাটা হলো প্যাটার্ন, কিন্তু সেই প্যাটার্নটা কেমনে কেমনে ফলো করে না এইটার আপনি একটা আন্দাজ পেয়ে যেতে পারতেছেন। ফার্স্ট প্যারাগ্রাফে 4 সেন্টেন্স এক কোশ্চেন, এই প্যারাগ্রাফে আবার এফ প্যারাগ্রাফে 4 সেন্টেন্সে কিন্তু 2 কোশ্চেন। তো বিষয়টা কিন্তু কাজ করলো একটা ব্যাপারে সিস্টেমে। তাহলে আমার তরফ থেকে বক্তব্য তো মোটামুটি শেষ, এখন আপ টু আশিক স্যার। Okay, so